স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ভিন্ন আবহে জাতি স্মরণ করছে 52 ভাষা শহীদদের। প্রথম প্রহর থেকেই ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে। সবারই প্রত্যয় 21-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও। ভাষার জন্য প্রাণ দেয়া অকুতোভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই, কণ্ঠে 21-এর সেই গান। পরনে কালো পোশাক, হাতে ফুল, সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার। হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষা শহীদদের প্রতি। বাবা মার সাথে এসেছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। যে আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন, ভাষার জন্য আন্দোলন করেছেন, ও যেন এটাকে ধারণ করেই বড় হয়, এই জন্যই আসছি। মায়ের ভাষার জন্য রক্ত ঝরানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার। যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে 21। ছেলে বুড়ো সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। আমি ছাত্রদের কাছে এই কথাই বলবো, আরেকবার বলবো, প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো। আমরা যেন তোমাদেরকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার চোখে দেখি। আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে। নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে, ওরা আমাদের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় কথা বলবে, জাস্ট এতটুকুই। সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারেও জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আমার মাতৃভাষা চাকমা। আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হায়নাদের মুখ থেকে এই বাংলাকে ছিনিয়ে এনেছিলেন রফিক, শফিক, বরকত সহ অন্যান্যরা। সেই চেতনায় এবার 24-এর প্রেরণা জুগিয়েছিলেন সেই ভাষা শহীদরা। তাদের অনুসরণে এবারের এই বাংলাকে নতুন করে স্বাধীন করেছেন এদেশের ছাত্ররা। 21শে ফেব্রুয়ারির এই দিনে নতুন করে তরুণদের উপর রাষ্ট্র গঠনের দায়িত্ব বেড়ে গেছে বলছেন সচেতন মহল। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, প্রথম প্রহর থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন, এখন দুপুর, কি দেখছেন? প্রথম প্রহর থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। এখন এই দুইটার কিছুক্ষণ আগে ঘোষণা মঞ্চ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা শেষ করা হয়েছে। এখন আসলে আর নতুন করে কেউ আর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না। এখন পর্যন্ত যারা এসেছিলেন তারা শ্রদ্ধা নিবেদন শেষে আসলে বাইরে অপেক্ষা করছে, এবং এখানে যারা স্কাউটের যারা ছিলেন বা দায়িত্বরত যারা ছিলেন তারা আসলে অনেকটা হাতে হাতে ব্যারিকেড দিয়ে রেখেছেন। নতুন করে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই যে ফুল এবং অসংখ্য ডালাগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার কার্যক্রম কিন্তু শুরু করেছে, এবং দুপুরের পর থেকে আসলে মানুষের যে ঢলটা ছিল সেটাও কিছুটা কমতে শুরু করেছে। তবে বাইরে যারা ছিলেন তারা এখনও অপেক্ষা করছিলেন, কিন্তু নতুন করে যেহেতু ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আর শ্রদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা এখনও জানানো যাচ্ছে না, এই জন্য তারা একটু আসলে আফসোস করেছে। আসলে তারা কেউ অনেকেই জানাতে পারেননি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার কার্যক্রম কিন্তু শুরু করেছে। যে ডালাগুলো ছিল সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, যে ফুলগুলো দিয়ে আসলে শহীদ মিনারের যে মেঝেতে রাখা হয়েছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা ছিলেন তারাও তাদের কার্যক্রম কিছুটা গুটিয়ে নিচ্ছে, তারাও এখান থেকে সরে যাচ্ছে। এখনও এই যারা স্কাউটার ছিলেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন, ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং যারা আসছিলেন তারা কিন্তু বলছেন যে তারা এই যে শহীদদের যে টান, যারা যে বাংলা ভাষায় কথা বলতে পারছেন সেই টানেই কিন্তু তাদের শ্রদ্ধা জানাতে কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসেছেন, এবং তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন, কেউ চলে গেছেন, এখনও অনেকেই অপেক্ষা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই ইতিমধ্যে কিন্তু শ্রদ্ধা জানানোর শেষে কিন্তু যে পরিষ্কার কার্যক্রমটা সেই কার্যক্রমটা কিন্তু এখন চলছে। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রেদওয়ান। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো শেষ, কিন্তু সেখানে অনেকেই ভিড় করছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে ফরহাদ। প্রভাত ফেরি আর ফুলেল শ্রদ্ধায় সারা দেশে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে তারা বলছেন সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আঞ্চলিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারকে
উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। ফুল, স্তবক আর বর্ণমালা হাতে কণ্ঠে ২১-এর মর্মস্পর্শী গান। গ্রাম থেকে শহর প্রভাত ফেরির মিছিলের গন্তব্য ভাষা শহীদদের স্মৃতির মিনার। সিলেটে বর্ণাঢ্য বর্ণমালা মিছিল করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে শহীদ মিনারে। দাবি ছিল বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও আঞ্চলিক ভাষা রক্ষার। অবশ্যই আমরা প্রমিত বাংলায় কথা বলবো, কিন্তু আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষাটা যেন আমরা বাঁচিয়ে রাখি সর্বত্র। চট্টগ্রামে প্রভাত ফেরিতে অংশ নেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। আমরা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবসময় ফুলের শুভেচ্ছা দিতে আসি শহীদ মিনারে। হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানান খুলনা মহানগরীর বাসিন্দারা। তাগিদ ছিল ভাষার শুদ্ধ চর্চার। এই যে বাংলার সাথে ইংরেজির যে সংমিশ্রণটা হচ্ছে, এটি থেকে আমাদেরকে মুক্ত হয়ে আসা উচিত। ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল মাতৃভাষার সঠিক চর্চা এবং বাঙালি সংস্কৃতি রক্ষার আকুতি। আমরা শিক্ষা দিচ্ছি বাচ্চাদেরকে, যাতে ওরা না ভুলে যায় আমাদের শহীদদেরকে। আধুনিক যে জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে, সেগুলো উন্নত বিশ্বে যেরকম তারা মাতৃভাষায় ট্রান্সলেট করে, তো আমাদের দেশেও সেরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। বরিশালে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়ার সাথে দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি। রাজশাহীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা টিকে থাকুক বাংলা সহ সকল ভাষা। আজকে আমরা এখানে ফুল দিতে এসেছি এবং ভাষা শহীদদের স্মরণে। অনেকের ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে আসলে এই ভাষাটা তাদের আসলে টিকিয়ে রাখা দরকার। রংপুর টাউন হল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারেও ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বইমেলা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-21-এর প্রেরণায় বৈষম্যহীন রাষ্ট্র করার প্রত্যাশা তাদের। বিএনপি নেতারা বলেন, দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হলে তা রুখে দেবে 21-এর চেতনা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো মানুষ। এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না হয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জোর দেন দ্রুত নির্বাচন আয়োজনের ওপর। ফেব্রুয়ারির চেতনা, অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 52 বীরদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 প্রেরণা। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ফলে ভবিষ্যতেরও নতুন বাংলাদেশ গড়তে গেলে 21-এর চেতনা সবসময় আমাদের ঊর্ধ্বে তুলে রাখতে হবে। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। ফেসিবাদের কারণে অতীতে অনেকেই শহীদ মিনারে ফুল দিতেও নিরাপদ বোধ করেনি বলেও মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য উল্লেখ করে তাদের পতনে প্রয়োজনে আবারও জেলে যাওয়ার কথা বললেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায়। তিনি আরও বলেন, যতই ফিরে আসার চেষ্টা করুক আর প্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা রাজধানীর পল্টনে শুক্রবার আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের, যার উদ্বোধন করেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের তিনি বলেন, চেষ্টা করলেও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠিত হতে পারবে না। ইতিহাসের এই পালাবদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না। ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায়ও কথা বলেন জামায়াতের আমির। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। অতীতের মতো আর কারো ওপর জুলুম হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 52তে মায়ের ভাষার স্বীকৃতির জন্য শহীদদের ত্যাগ আজও বিশ্বজুড়ে মানুষের অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে যান ভিনদেশিরাও। বর্ণমালা সংরক্ষণের দাবিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। এসেছিলেন জুলাই আন্দোলনে আহতরাও। তাদের এক একটি ফুলে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি রূপ নেয় অফুরান ভালোবাসার অর্ঘ্যে। ২১ আর বাংলা একে অপরের জন্য একাকার হয়েছে 52 রক্তাক্ত ঢাকায়। সেই থেকেই ভাষা আন্দোলনের পথ ধরে অমর ২১-এ। শুধু বাংলা নয়, ২১-এর শহীদেরা হয়ে উঠেছেন বিশ্বের প্রতিটি বর্ণমালার পাহারাদার। তাই তো শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভিন্নভাষীরাও। বিনম্র শ্রদ্ধায় শুধু শহীদদের স্মরণই নয়, দরদি কণ্ঠে বাংলা বলার চেষ্টা যেখানে হৃদয়কে স্পর্শ করে। আসসালামু আলাইকুম, আমার নাম হৈমন্তী। It's my first time to come here to এবারই প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি এদেশে এসেছি। এই দিবসটি শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। Not only for the Bangladesh people. মায়ের ভাষায় কথা বলার যে আনন্দ, তা সব ভাষাভাষী মানুষের জন্য। তাই অক্ষর সংরক্ষণের দাবিতে শহীদ মিনারে এসেছিলেন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। শহীদ মিনার আমি চাই আমাদের বাংলা ভাষার মতো আমাদের মণিপুরি ভাষাটাও যে অক্ষরগুলো রয়েছে সেটা পূর্ণ সংরক্ষিত হোক। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, খুমি যেসব জাতিসত্তারা আছে তাদের মাতৃভাষায় যেন প্রাথমিক শিক্ষাটা যেন পায়। প্রভাত ফেরিতে ফুল হাতে সামিল জুলাই গণঅভ্যুত্থানের আহতরাও। এই আন্দোলনে আমরা দুটো চোখ হারিয়েছি। অনেক জায়গাতে আমরা বাংলা সাবজেক্ট নিয়ে পড়ার পরেও বাংলা ভাষাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তো এই জায়গাগুলো ঠিক করা উচিত। কোনো আনুষ্ঠানিকতার আদিক্ষেতা কিংবা সহমর্মিতা ছুঁড়ে ফেলার নেতিবাচক দৃশ্য নয়। বাঙালির মনের ঘরে শুধু একটি ভাষারই ঠাঁই হোক, বাংলা ভাষা। এমন দৃঢ়তা আসুক সবার মনে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এর আগে রাতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শহীদ দিবসে অমর ২১-এ বইমেলায় পাঠক দর্শক সমাগম কিছুটা কম দেখা গেছে। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আজকে শিশু প্রহরও ছিল এবং সেই সাথে আজকে ২১শে ফেব্রুয়ারি। সামগ্রিকভাবে বইমেলা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ রেদওয়ান আপনাকে। সবাইকে শুরুতেই জানিয়ে দিতে চাই শুভ অপরাহ্ন।
এবং আমি বর্তমানে অবস্থান করছি বইমেলার কেন্দ্রীয় যে বিপণন কেন্দ্রগুলো তার মধ্যবর্তীতে। অন্য বছরের তুলনায় বা অন্য সময়ের তুলনায় কিন্তু আজকে পাঠক এবং দর্শকদের সমাগম কিছুটা কম দেখা গেলেও দুপুরের পর থেকেই কিন্তু বাড়ছে দর্শনার্থী এবং পাঠক ক্রেতাদের সমাগম। যেহেতু চলে এসেছি বই মেলায়, সেহেতু বই কেনা বেচা দেখবো না তা তো হয় না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী রয়েছেন, কেউ নিজের পছন্দ মতো বইগুলো কিন্তু কিনে নিচ্ছেন, কেউ বা ঘুরে ঘুরে দেখছেন স্টলগুলো। বই মেলার প্রাণ কেন্দ্র বা প্রাণ বিন্দু যদি আমরা বলি তাহলে আমরা বলা হয় লেখকদেরকে। তো আমরা খুব চমৎকার দুজন তরুণ লেখকের সাথে কিন্তু এখন কথা বলবো। আপনারা এবার প্রথম বই লিখেছেন, আপনাদের অনুপ্রেরণাটা আমাদেরকে জানাবেন। আমাদের অনুভূতি তো খুবই ভালো। আর আমি তন্দ্রা জাহান, আমি তথাপি জারিন, এর জন্য আমাদের বইটির নাম হচ্ছে তন্দ্রা তথার কাব্যকথা। আর এই বইটি আমরা জুলাইয়ের শহীদদেরকে উৎসর্গ করেছি। জুলাই কেন্দ্রিক আমাদের বেশ কিছু কবিতা আছে। আচ্ছা, আপনারা কি দুই বোন? জি, আমরা দুই বোন, আমরা আপন দুই বোন। আপনারা দুই বোন মিলে একটি কবিতার বই কেন লিখলেন? দুইজন দুটি কেন লিখলেন না? আমরা আসলে প্রথম বই লিখছি, তো আমার বোন ছোট, তো আমি ভাবলাম আমি যেহেতু প্রথম বই প্রকাশ করছি ওকে সাথে নিয়েই করি, এরপর থেকে না হয় আমরা আলাদা আলাদা করে করব। তাই আমাদের সূচনাটা আমরা একসাথে করতে চেয়েছি। তাহলে আমাদেরকে আপনার পছন্দের একটি কবিতা পড়ে শোনান। জি অবশ্যই, আমি আমার বোনের লেখা একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আমাদের কবিতাটির নাম আমরা একজন। তুমি বলেছ আত্মত্যাগের সাধ্যি, আমি শুনেছি আমিত্বের চিন্তা বাদ দিতে হবে। তুমি বলেছ মুখ বুজে সব সহ্য করা যাবে না, আমি শুনেছি কথা বলতে হবে। তুমি বলেছ বিপ্লবে আসবে বিজয়, আমি শুনেছি প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা খুব চমৎকার একজন তরুণ লেখিকার কিন্তু কবিতা শুনে ফেললাম। এভাবেই তরুণরা এগিয়ে যাক নতুন বাংলার প্রত্যয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঙালির চেতনায় যেন জাগ্রত হয় সমগ্র পৃথিবীতে এবং সাথে প্রত্যেকটি রাষ্ট্রে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়। অমর ২১ বইমেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ নীলিমা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন 2 জন। আর নাসিরনগরে শহীদ মিনারে মারধরের ভিডিও করায় হামলা হয়েছে গণমাধ্যম কর্মীর ওপর। রাতে বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপির মহসিন ও শাহ আলম গ্রুপের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল মিয়া ও জীবন আলী নামে 2 কর্মী আহত হয়। পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যদিকে নাসিরনগরে আবদুল্লাহ আল মাহমুদ নামে এক গণমাধ্যম কর্মীকে মারধরের অভিযোগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে এম বশির উদ্দিন তুহিনের বিরুদ্ধে। রাতে শহীদ মিনারে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক কমিটির 2 জনকে ছাত্রলীগ বলে পেটাতে থাকে। ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে বশির ও তার সমর্থকেরা ওই সাংবাদিককে রড চাপাতি দিয়ে আঘাত করে। আবদুল্লাহ আল মাহমুদকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। সকালে ওই বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে বলা হয়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশি ওঠে ডাকাতরা। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই সময় ডাকাতরা গাড়িতে থাকা 2 জন নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও সহকারীকে আটক করলেও পরে তারা জামিনে মুক্তি পেয়ে যান। চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ডের 6ষ্ঠ বছর আজ। শোকের এই দিনটি উপলক্ষে সকালে ঘটনাস্থল চুরিহাট্টা শাহী মসজিদের সামনে সমবেত হন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে নিহত পরিবারগুলোর অভিযোগ, আগুনের ঘটনায় করা মামলা কৌশলে এমনভাবে করা হয়েছে যাতে আসামিরা দায় থেকে মুক্তি পায়। এই জন্য বিগত সরকারের সমালোচনা করে বর্তমান সরকারের কাছে মামলার পূর্ণ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। আগুনের পর রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে আসা 30 কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে
বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। বিগত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা বলে কয়েকটি পরিবারকে চাকরি দিলেও তা অস্থায়ী চাকরি। ঝুঁকিপূর্ণ বিল্ডিং কিভাবে আবার প্লাস্টার করে ভাড়া দিয়ে ওরা কি সুন্দরভাবে চলতেছে, আর আমরা কেন এমন অসহায় হয়েছি? 6 বছরের মধ্যে আমরা কোনো বিচার পাই নাই, আমরা সুষ্ঠু বিচার চাই। এরকম যেন আর কোনো সন্তান তার বাপ ভাই আত্মীয় স্বজন কেউ যেন না হারায়। সব গরিব মানুষ মারা গেছে, শ্রমিক, এতে ক্ষতিপূরণ ব্যবস্থা করে যান আপনারা। সয়াবিন তেলের তীব্র সংকট চলছেই রাজধানীর বাজারগুলোতে। খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা মতো বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না কোম্পানিগুলো। দু একটি দোকানে যাও বা মিলছে তা খুচরা বিক্রেতারা বিক্রি করছেন মুখ চিনে, আর এতে রমজানের কেনাকাটা করতে গিয়ে বিপাকে ভোক্তারা। ভোজ্য তেলের সংকট থাকলেও রোজার পণ্য ডাল, চিনি, ছোলা ও খেজুরের দাম অনেকটাই স্থিতিশীল। ওনার দরকার হলো 5 কার্টন, উনি পাইছে 1 কার্টন। মানে উনি যে মাসে কাস্টমার যারা এগারো যদি তেল না দেয় তাহলে ওরা তেল কিনবো করছেন। রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেল বোতলজাত সয়াবিন তেল আছে মাত্র কয়েকটি দোকানে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। চাহিদা অনেক, কিন্তু দেয় না তো। আমাদেরকে দিল মাত্র 1 কার্টনে 20 লিটার তেল দিছে। আমার প্রয়োজন আছে 10 কার্টন, আমি পাচ্ছি 1 কার্টন। 3 দিন আগে 1 কার্টন দিছে, আর দেন আমার একদমই তেল নাই আমাদের কাছে। সরবরাহ সংকট থাকায় খুচরা বিক্রেতারাও এসব তেল বিক্রির ক্ষেত্রে জুড়ে দিচ্ছেন নানা শর্ত। নিয়মিত ক্রেতারাই পাচ্ছেন প্রাধান্য। তেলটা নিব, আমি চাউল নিব না, আমার চাউল আছে ঘরে, আমি চাউল নিব কেন? অন্য বাজার না হলে তেল দেব না, এটা একটা বিশাল ভোগান্তি। 2টা কিনতে চাইছিলাম কারণ আমি চাকরি করি, রেখে যেতে চাইছিলাম ফ্যামিলির জন্য, কিন্তু পাইলাম একটা। খোলা সয়াবিনের দামও বেশ চড়া, বিক্রি হচ্ছে 205 টাকা কেজি দরে, আর পাম তেলের দর 170 টাকা কেজি। পাম 170, আর যেটা সয়াবিন এটা হলো পার কেজি 205। বাজার ঘুরে দেখা গেল রমজানের চাহিদা বাড়ে এমন পণ্য। ছোলা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে, আর মসুর ডাল মানভেদে 105 থেকে 135 টাকা কেজি। বাজারে খোলা চিনির দর 120 টাকা, আর মোরগজাত চিনি 125 টাকা কেজি। কোনো কম না, বেশিও না, সেম। রমজান উপলক্ষে বিক্রি বেড়েছে খেজুরের। বাজার ও মানভেদে খেজুর মিলছে 280 টাকা থেকে 2000 টাকা কেজি পর্যন্ত। ভোক্তারা বলছেন গেল কয়েক মাসের তুলনায় বেশ খানিকটা কমেছে খেজুরের দর। এখানে কম দেখলাম, কিন্তু কিছু কিছু জায়গায় অলমোস্ট এত দাম চায় ওরা, মানে কিছু বলার থাকে না। গতবার কিন্তু রোজার পরে খেজুরের দাম অনেক বেড়ে গেছিল, সেই তুলনায় এবার একটু কমছে এই। কিন্তু মানুষ যখন রোজা কম্পেয়ার করে তখন দেখা যায় দাম বেশি। রমজানের অন্য নিত্যপণ্যের দাম নিয়ে খুব বেশি প্রশ্ন না থাকলেও ভোক্তা ও খুচরা বিক্রেতাদের ক্ষোভ আছে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার সিনেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মনোনয়ন অনুমোদন করে। সিনেটে 51 থেকে 49 ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। ডেমোক্র্যাট সেনেটরদের সবাই তার বিপক্ষে ভোট দেন। ভোটাভুটিতে তাদের সঙ্গে যোগ দেন সিনেটের 2 মধ্যমপন্থী রিপাবলিকান সদস্য সুসান কলিন্স ও লিসা মুরুকোসকে। ট্রাম্পের অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত 44 বছর বয়সী ক্যাশ প্যাটেল ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পদে তার নিয়োগ চূড়ান্ত হল। সিনেটের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন এক বিবৃতিতে বলেছেন, ক্যাশ প্যাটেল অতীতে খোলাখুলিভাবে FBI-এর সমালোচনা করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়া অঙ্গনের তারকারা। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি। তামিম ইকবাল এনামুল বিজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি পোস্ট করেছেন। জাতীয় নারী ফুটবল দলের সাবিনা খাতুন লিখেছেন, মাতৃভাষার জন্য ভালোবাসা। গতকাল 21 পদকও গ্রহণ করেন এই অধিনায়ক সহ সাফ জয়ী নারী ফুটবলাররা। এছাড়া বিসিবি ও বাফুফের পক্ষ থেকেও স্মরণ করা হয় ভাষা শহীদদের। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। পাপন, দুটো বিষয় জানতে চাই যে গতকাল ভারতের বিপক্ষে হারে টাইগারদের মানসিক অবস্থা এখন কেমন, আর তারা পাকিস্তানে রওনা হয়েছে কিনা জানতে চাই বিস্তারিত।
ধন্যবাদ। মানসিক অবস্থা বরাবরই যেরকম থাকে, অর্থাৎ ম্যাচ হারের পর কিন্তু আসলে খুশি হওয়ার কোনো কারণ থাকে না, কিন্তু সেটা ভিতর ক্ষেত্রেও যেটা হয়ে থাকে আর কি। কোনো একটা সিরিজে যদি 2 ম্যাচ হারের পর 1 ম্যাচ জিতে, সেটা যেমন আসলে সুখের হয় না, ঠিক তেমনি আবার 2 ম্যাচ জেতার পর একটা ম্যাচ হারলে কিন্তু খুব একটা মন খারাপ হয় না। কিন্তু আইসিসি ইভেন্টে প্রথম ম্যাচেই যেখানে আসলে বলা হয়ে থাকে ভারতের বিপক্ষে বাংলাদেশ আসলে যুদ্ধে হেরে যায় কিংবা ভালো খেলে কোনো সেই হারায়, সেই বিষয়টা কিন্তু এবারও দেখা গেছে। অর্থাৎ এবারও বাংলাদেশ আসলে শুরুটা ভালো করতে পারেনি ব্যাটিং এর সময়, এবং শেষে এসে একটা ভালো ইনিংস দেখতে পেলাম ওখানে তাহিদ হৃদয়ের কাছ থেকে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের আলী, অনেক বাকিরা আসলে সেইভাবে কিছু করতে পারেনি। বোলারদের যে কাজটা করার কথা ছিল তারা কিন্তু 4টা উইকেট ফেলে দিয়েছিল ভারতের, কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন সেখানে তার এগেইনস্টে আসলে এই 228-29 এরকম রান আসলে কিছুই হবার কথা, তারপরে কিন্তু বোলাররা চেষ্টা করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে মানসিক দিক থেকে কিছুটা হলো পিছিয়ে বাংলাদেশের মধ্যে। এবং আজকে বাংলাদেশ সন্ধে 6:15 স্থানীয় সময় সন্ধে 6:15 দুবাই থেকে তারা আসলে চেক আউট, হোটেল থেকে চেক আউট করবে এবং 7:30 নাগাদ তারা আসলে প্লেনে উঠে পাকিস্তানে যাওয়ার কথা হচ্ছে, সেরকম আসলে জানানো হয়েছে বাংলাদেশের মিডিয়া উইংস থেকে। এবং এখনো পর্যন্ত তারা কিন্তু হোটেলই অবস্থান করছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে বাংলাদেশের কমিউনিটি রয়েছে যারা গতকাল খেলতে গিয়েছিলেন, তারা আসলে নিশ্চিত ব্যক্ত করেছে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার বিষয়ে। এবং পাশাপাশি তারা এটাও ব্যক্ত করেছেন যে পাকিস্তানে গিয়ে আসলে বাংলাদেশ যেহেতু কন্ডিশনের সাথে বেশ মানানসই, সুতরাং সেখানে গিয়ে বাংলাদেশ ভালো করবে, কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ সেখানে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড, সেখানে গিয়ে আসলে কতটা ভালো করতে পারবে তবুও আশায় বুক বেঁধে রাখেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এবং গতকালকে আমরা যেটা দেখতে পেয়েছি, যদি মানে একাদশের দিকে ফেরত যাই, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাহিদ রানাকে শান পাপন, আসলে বিস্তারিত আপনার কাছে আমরা জানতে পারলাম এবং আপনি আপনার পর্যবেক্ষণ জানালেন। আশায় বুক বাঁধতে আসলেই তো সমস্যা নেই, ধন্যবাদ আপনাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি ম্যাচে আর কিছুক্ষণ পর আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করবে সাউথ আফ্রিকা। শক্তিমত্তায় আফগানদের চেয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। বাংলাদেশ দলে জায়গা হারিয়ে এবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমনটাই। তাদের দাবি, সাকিবের কিছু শুভাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দিয়েছে 2028 অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামার। এরই মধ্যে মার্কিন মুলুকের গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন সাকিব। দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে না পারলেও আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে সাকিব তার জার্সিটা তুলে রাখবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগটাও আর হয়নি। বাংলাদেশ যখন এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত, সাকিব শুধুই হয়তো টিভির পর্দায় খেলা দেখছেন। রাজনৈতিক পালাবদলে সাকিব হয়তো বুঝেও গিয়েছেন দেশে আসার আর কোনো সুযোগ নেই তার, তাই বাংলাদেশের জার্সিটাও আর গায়ে তোলা হবে না। তবে এরই মধ্যে হঠাৎ শোনা যাচ্ছে সাকিব আবারও মাঠে ফিরবেন, তবে সেটি বাংলাদেশের হয়ে না, যুক্তরাষ্ট্রের জার্সিতে। ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর, 2028 অলিম্পিক্সে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাদের দাবি, সাকিবের কিছু শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছেন সবকিছু ভুলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য। 2028 অলিম্পিক্সে যেহেতু যুক্ত হবে ক্রিকেট, স্বাগতিক হিসাবে সেখানে খেলার সুযোগ হবে যুক্তরাষ্ট্রের, তাই সাকিবকে সেখানেই মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন অনেকে। তবে শুধু প্রস্তুতি নিলেই হবে না, বোলিং অ্যাকশনটাও শুধরাতে হবে। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বোলার সাকিব এখন আইসিসি থেকে নিষিদ্ধ, তাই ফ্র্যাঞ্চাইজি লিগ সহ কোথাওই তিনি এখন বোলিং করতে পারছেন না। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।